আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বৈঠকে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যের প্রসার ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, যখন এদেশে একটি গণতান্ত্রিক সরকার, যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিলেতের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন যে কার্যক্রম সেগুলো আমরা জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে রোজার আগে নির্বাচন নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার লন্ডন থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন। সবাই যত বেশি ঐক্যমতে থাকবে জাতির জন্য ততটাই ভালো উল্লেখ করে আমির খসরু বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত সেগুলো করতে 1 থেকে 1.5 মাসের বেশি লাগবে না। নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন আমির খসরু। বিশেষ বিশেষ সন্ধিক্ষণে আমাদের যে ঐক্যমত হয় সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক দেশের জন্য। সেই কাজটা হয়েছে। এখন আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে এবং সেদিকে এগিয়ে যাবে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি 24 জুন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারি নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এর নির্দেশ দেন। এই বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল ঘোষিত সময়ের মধ্যে আসামিরা উপস্থিত না হলে অনুপস্থিত বিবেচনায় বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে। আর বিচারিক কার্যক্রমে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এর আগে সকালে এ মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী 24শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক নতুন আইন হচ্ছে। এই আইনের অধীনে স্থায়ী গুম কমিশন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গুম হওয়া ব্যক্তি পরিবারের জন্য নিখোঁজ সনদ দিবে সরকার, যা দিয়ে সন্তানরা অফিসিয়ালি কাজ করতে পারবে। সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এই সময় উপদেষ্টা বলেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিশন বর্তমান গুম কমিশনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছে। এই গুম কমিশন আজ থেকে 12 বছর আগে বাংলাদেশে আসতে চাইলেও আওয়ামী লীগ সরকার তাদের আসতে দেয়নি। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা দেলগাদিলো পেরেস 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর এই গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব।
সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মকর্তা ঐক্য ফোরামের ব্যানারে কিছু কর্মচারী ও কর্মকর্তারা। এ সময় পরিষদের নেতারা বলেন, যতক্ষণ না পর্যন্ত বিধিমালা সংশোধন না হবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এদিকে চলমান আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারী আইন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি সভা করে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। ধৈর্য ধরে কর্মসূচি দেওয়ার আহ্বান করেন আইন উপদেষ্টা। আগামীকাল থেকে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আপনারা আপন আপন মিছিল নিয়ে আসবেন। উপদেষ্টা দপ্তর, সচিবের দপ্তর, প্রশাসন জায়গায় একটা লোকজন বসে না থাকে। আমরা জনদুর্ভোগ বাড়াতে চাই না। আমাদের কর্মচারীদেরকে সুশৃঙ্খলভাবে জনগণের সেবা করার সুযোগ দেন। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর সমস্ত কর্মচারীদেরকে আপনারা হাজির করবেন। কালকে আমরা বৃহত্তর গণজমায়েত করবো ইনশাআল্লাহ। এবার ঈদ যাত্রায় 15 দিনে দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত এবং 1182 জন আহত হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এবারও সবথেকে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। নাজমুল হুদার সহযোগিতায় আরও জানাচ্ছেন শাকিলা করিম। গেল কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে সারা দেশে বেড়েছে সড়ক দুর্ঘটনা। সোমবারও 6 জন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত এবং ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবার দীর্ঘ ছুটি থাকলেও ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি ছিল অনেক। বেড়েছে সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনাও। প্রতিদিনই গড়ে 25 জনের বেশি মানুষের প্রাণ ঝরেছে। পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে 25টি ঘটনায় 25 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। নৌপথে 11টি ছোট দুর্ঘটনায় 12 জন নিহত এবং 6 জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে 415টি সড়ক দুর্ঘটনায় 427 জন নিহত, 1194 জন আহত হয়েছেন। সংগঠনটি জানায়, গত বছর ঈদুল আজহার চেয়ে এবার দুর্ঘটনা 22.65% ও প্রাণহানি বেড়েছে 16.07%। দুর্ঘটনার কারণ হিসেবে ঈদের আগে ছুটি কম থাকাকে বেশি দায়ী করে যাত্রী কল্যাণ সমিতি। ঈদুল ফিতরে দুর্ঘটনা প্রায় 40% কমেছিল, প্রাণহানিও সমাহারে কমেছিল, কারণ যাতায়াত স্বস্তিদায়ক ছিল। যাতায়াত যদি আমি স্বস্তিদায়ক করতে পারি, দুর্ঘটনা কমে। সরকার মানে আমাদের যারা পরিচালনা করছেন তাদের নলেজের মধ্যে থাকতে হবে আমার নাগরিকরা কি চায়। তারা ঈদে বাড়ি যেতে চায়, তার জন্য রাষ্ট্রের ব্যবস্থাপনা কি? রাষ্ট্র আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিলেন তাদেরকে। ঈদের ছুটি বাড়ানোর জন্য সড়ক উপদেষ্টার কাছে ধর্ণা দিয়েছি, এলজিডি উপদেষ্টার কাছে ধর্ণা দিয়েছি এবং আরো বিভিন্ন সংস্থাগুলোতে ধর্ণা দিয়েছি। শাকিলা করিম, RTV, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় 249 জনের ডেঙ্গু জ্বরে আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের এবং চলতি বছর এখন পর্যন্ত 5988 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে 30 জনের। এদিকে করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়তির দিকে। গেল 24 ঘন্টায় 26 জন শনাক্ত সহ একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে 15 দিনে করোনায় মৃত্যু হয়েছে 4 জনের। এ বিষয়ে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক তানফির আহমেদ বলেন, করোনা ও ডেঙ্গুর নতুন ভেরিয়েন্ট উদ্ভব হচ্ছে। এছাড়া একবার আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান তিনি। আমাদের দেশটা নট অনলি কোভিড-19, এটা কিন্তু একটা ডেঙ্গু প্রন এরিয়াও। আমাদের প্রায় সারা বছরই গতবার ডেঙ্গু ছিল। যারা রুগী রয়েছে তারা কিন্তু অনেক সময় মশা টানায় না, যে দে থিঙ্ক যে উই আর অলরেডি ইনফেক্টেড, আমি আর কি ইনফেক্টেড হব। কেউ যদি ধরেন ডেন 2-তে অলরেডি ইনফেক্টেড হয়ে অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল অর রিমেনিং ইন দ্য হাউস, তখন কিন্তু তাকে যদি আবার আরেকটা মশা কামড়ায় এবং ডেন 3-তে যদি ইনফেক্ট হয়, ইট উইল বি ভেরি সিরিয়াস। আমাদের কিন্তু দুইটা ভাইরাল ডিজিজ একসাথে শুরু হয়েছে, একটা হচ্ছে কোভিড আর একটা হলো ডেঙ্গি।
তো এইবার আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কিট সংকটে বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রীদের করোনা পরীক্ষা। নতুন করে ভারত জুড়ে করোনার প্রাদুর্ভাব বাড়ায় বাংলাদেশের সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা চালু থাকলেও কিট সংকটে করা যাচ্ছে না করোনা পরীক্ষা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, কিটের চাহিদা সরকারকে জানানো হয়েছে। রাজধানী মোহাম্মদপুরে একই পরিবারের 7 জনকে কুপিয়ে জখমের ঘটনায় 1 মাসও জড়িত পাটালি গ্রুপের কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, যৌথ বাহিনীর অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরে এলেও আবারও বিভিন্ন নামে মাথাচাড়া দিয়ে উঠেছে গ্যাং কালচার। পুলিশ জানিয়েছে, গ্যাং লিডার ধরতে তৎপর তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। গত 15 মে গভীর রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদি মোড়ে কথা কাটাকাটির জেরে একই পরিবারের 6 সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে গ্যাং পাটালি গ্রুপের সদস্যরা। এতে এক বৃদ্ধার এক হাত প্রায় অকেজো হয়ে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। ঘটনার পর 1 মাস পেরিয়ে গেল, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাটালি গ্রুপের ফরহাদ, রফিক, চিকু, শাকিল, হাসানকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্তরা পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। এইভাবে জখম করে গেছে, বাই এনি চান্স কোন দিন গেটের থেকে বের হব এসে মেরে ফেলবে। সবাই আমরা আতঙ্কিত, আমার পুরো ফুল ফ্যামিলি যতজন আছি সবাই আতঙ্কিত। যে এখন যে আমার বাসার এখানে যে আইসা যদি আঘাত করে তো আমরা কি করব? আমার তো হাত সব বন্ধ। মামলার বাদী জানান, ভয়ে গ্যাংদের আস্তানায় যায়নি পুলিশ, ফলে তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। মামলাটি ডিবিতে হস্তান্তরের দাবি করেন তিনি। ফরমা আলমগীর, পাটালি হাসান, তারপর রফিক, তারপর সোহেল, এগুলোর নাম জানতে পারছি ক্যামেরা ফুটেজ দেখে। আমরা যে ভোটগাড়াদের আস্তানা, ওই জায়গা পর্যন্ত যেতে পারে না পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিভিন্ন গ্যাংয়ের উৎপাত থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই। একটা নেশার স্পোর্ট আছে, মাঝে মধ্যে ওই রেড দিলে এই জায়গা ক্লিয়ার থাকে। কারণ আমার থেকে মনে হয় যে আগে জানায়া তারপর রেডগুলো দেয়, যাতে কেউ না থাকে। আর আপনার এখানে আশেপাশে কিশোরগঞ্জের ছেলেরা এখানে বসে থাকে, এখানে মাঝে মাঝে একটু নেশা পানিও করে, আর কথা বললেও শোনে না। আর ওদের অনেকেই ভয় পায়, ভয় পাওয়ার কারণে ওদেরকে সে জোর দিয়ে কেউ কিছু বলে না। এজাহারভুক্ত আসামিদের ধরতে তৎপর রয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি। ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ হিসাবে আপনার পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড, যেটা পিঁপড়া নামে বেশি পরিচিত আর কি, তাকে সহ 2 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। এরা সবাই 18+, তো কিশোর গ্যাং বলার কোনো সুযোগ নাই, এরা সবাই অ্যাডাল্ট। তো বিভিন্ন যে গ্রুপগুলো আছে তাদের কর্মতৎপরতা বা অপতৎপরতা আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। থানায় জনবল বাড়ানো হলে পুলিশ টহল আরও বাড়ানো যাবে বলে জানান তিনি। কর্তৃপক্ষ আমাদের জনবল বৃদ্ধি করবেন, বৃদ্ধি করলে আমরা আরো বেশি সেবা দিতে পারবো। আপনি বিল্লাল হোসেন, RTV, ঢাকা। গলির ভিতরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকার মিনুস্কায় যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর 125 জন সদস্য। সোমবার সকালে আফ্রিকাগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই সময় তিনি সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। এবারে মিশনের সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইট ভিশন প্রযুক্তি সমৃদ্ধ 3টি MI-171 হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট যুক্ত থাকবে। সামরিক শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা চর্চা অব্যাহত রাখতে হবে। একটা ব্যালেন্সড ওয়েতে জীবনযাপন করতে হবে, যাতে মানসিক এবং শারীরিকভাবে আমরা সুস্থ থাকি একটা বছর। পেশাদারিত্ব, পারস্পরিক সহযোগিতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সামরিক কমান্ড কন্ট্রোলের সর্বোচ্চ চর্চার মাধ্যমে আপনারা আপনাদের পূর্বসূরীদের সুনাম সমুন্নত রাখতে পারবেন এবং বিমান বাহিনীরও সম্মান বজায় রাখতে পারবেন। দেশের চামড়া শিল্প একটা দুষ্ট চক্রের মধ্যে আবর্তিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই জন্য সরকার এবং উদ্যোক্তা সবারই দায় রয়েছে জানিয়ে তা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন তিনি। তবে বিভিন্ন এতিমখানায় লবণ সরবরাহ এবং চামড়া রপ্তানির সিদ্ধান্ত অব্যাহত থাকলে ভবিষ্যতে খাতটি ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট।
1990 সালে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় ছিল $150 মিলিয়ন, যা এখন বেড়ে $1 বিলিয়ন ছাড়িয়েছে। অথচ একই সময়ে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে কম রপ্তানি করলেও দেশটি এই খাত থেকে $20 বিলিয়ন রপ্তানি করছে এখন। অর্থনীতিবিদরা বলছেন পরিবেশ বান্ধব কারখানা তৈরি করতে না পারায় পিছিয়ে গেছে দেশের চামড়া শিল্প। একটা টাইম বাউন্ডিং কিভাবে এখনকার যে সিইটিপিটা আছে এটাকে মডার্নাইজ করা যায়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ঠিকমতো পরিবেশ বান্ধব ওয়েতে সেটাকে প্রসেস করা যায়। যদি ইন্ডিভিজুয়াল যেমন আমরা অ্যাপেক্স বে কিছু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি অথবা ক্লাস্টার করে যারা মনে করেন নিজেরা করতে চায় তাদেরকে হয়তো সরকার কিছু পলিসি সাপোর্ট দিতে পারে। চামড়া শিল্পের এই বেহাল দশার জন্য সিন্ডিকেটকে দায়ী করেন বাণিজ্য উপদেষ্টা। দুষ্টু চক্রের ভিতরে আমরা আবর্তিত হয়ে গিয়েছি। আমি দেখেছি যে লেনদেনের চামড়ার যারা ব্যবসা করেন ব্যাপারী এবং ট্যানারি মালিক ওনাদের লেনদেনের সমস্যা আছে। একসময় বাংলাদেশের টেসলা বা গিগার মতো কারখানা ছিল, কিন্তু স্বাধীনতার পর নীতির অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার শিল্প কারখানা। কুইন এলিজাবেথ নিজে আমাদের আদমজি জুট মিল 1965-এ ঘুরতে এসছেন। এটা দুনিয়ার মধ্যে আমরা আজকে যে গিগা ফ্যাক্টরির কথা বলি, যে টেসলা গিগা ফ্যাক্টরি করছে, বাংলাদেশে তো গিগা ফ্যাক্টরি ছিল যেটা আদমজি জুট মিল। অর্থনৈতিক যে নীতি গ্রহণ করেছেন পরবর্তী সরকার স্বাধীনতোত্তর, সেই নীতিটা আমাদের শিল্পায়ন ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল। গত 15 বছরে চামড়া শিল্প নেতিবাচক ধারায় ছিল মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা জানান সমস্যা সমাধানে ইতিমধ্যেই কিছু নীতি সহায়তা দেয়া হয়েছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটাকে উপযোগী করার জন্য যে কাজগুলো করেছি, আশা করা যায় যে এর বিনিময়ে একটা উদ্যোগ শুরু হলো এবং এর সাথে যদি উদ্যোক্তারাও সম্পৃক্ত হন আগ্রহ নিয়ে, এখান থেকে উত্তরণ আমাদের করতে হবে। মানে এটা এমন না যে আমাদের উত্তরণের রাস্তা কি, মানে উত্তরণের রাস্তা কি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে উত্তরণ করতে হবে এবং উত্তরণ করা নিশ্চিতভাবেই সম্ভব। অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত অব্যাহত থাকলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা শেখ বশিরউদ্দিনের। ধারাবাহিকতা ধরে রাখে ইনশাল্লাহ এটা যথেষ্টই সফল হবে বলে আমি মনে করি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নরসিংদীর পলাশীর শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের সমর্থক ও পলাশ থানা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন নামের এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ এবং উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়েছে। পলাশ BADC মোড়ে এ ঘটনা ঘটে। নরসিংদী পুলিশ সুপার জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুটপাত নয়, পুরো এলাকা যেন একটি বিশাল বাজার। এই চিত্র ধরা পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকায়। দীর্ঘদিন ধরে ফুটপাত ও ড্রেনের উপর একের পর এক গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এতে সাধারণ মানুষের চলাচলে তৈরি হচ্ছিল চরম ভোগান্তি। তবে এবারে দৃশ্যপট পরিবর্তনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হচ্ছে উচ্ছেদ অভিযান। ব্রাহ্মণবাড়ির আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছে নাদিরা সুলতানা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজার এলাকার ফুটপাত ও ড্রেন দখল করে গড়ে উঠেছিল অর্ধশতাধিক অবৈধ দোকানপাট। ফলে পথচারীদের চলাচলের সমস্যার পাশাপাশি ব্যাহত হতো ড্রেনেজ ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিলেও কানে দেয়নি দখলদাররা। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় উচ্ছেদ অভিযান। এতে স্বস্তি জানান স্থানীয়রা। উচ্ছেদ অভিযানে আমি কসবা উপজেলার তৃণমূল মহাদেশ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে কসবার যানজটটা যাতে নিরসন হয়, আমরা যে সাধারণ মানুষ যেন ইয়াভাবে চলতে সুস্থভাবে চলতে পারে। কে কোন দলের লোক এটা দেখা নেই, লাডে এটাকে পরিষ্কার করা হয়েছে। ধন্যবাদ স্যারকে। তবে ব্যবসায়ীরা বলছেন পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করায় পরিবার নিয়ে বিপাকে তারা। তাই প্রশাসনের কাছে জায়গা বরাদ্দের দাবিও তাদের। ফুটপাতের দোকান আছে, তাদের একটি কর্মসংস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে ড্রেন পরিষ্কার করবো বলে উচ্ছেদ করেছে, আমাদের যেন একটা সুযোগ সুবিধা দেয় যাতে আমরা বাঁচতে পারি। এদিকেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানান ইউএনও। অবৈধ ব্যবসায়ীরা তারা ফুটপাত দখল করে রেখেছিল, যার জন্য মানুষের চলাচলে যেমন অসুবিধা হচ্ছিল। আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্তের প্রেক্ষিতে যারা অবৈধ ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা স্বেচ্ছায় আজকে এই ফুটপাত থেকে তারা সরে যাচ্ছে। ফুটপাতকে জনগণের চলাচলের উপযোগী রাখতে নিয়মিতই এ ধরনের অভিযান চালানোর আহ্বান স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।
2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। গলে মঙ্গলবার ম্যাচ শুরু সকাল 10:30টায়। এদিকে গত দুদিন বৃষ্টি হয়েছে গলে। আবহাওয়া তথ্য অনুযায়ী ম্যাচটি পড়তে পারে বৃষ্টির বাধায়। এদিকে অসুস্থতা কাটিয়ে আজ থেকে অনুশীলনে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। রাফি আমিনের আরেকটি রিপোর্ট। সমুদ্র ঘেঁষা গল স্টেডিয়াম, যেখানে গত দুদিন হয়েছে বৃষ্টি আর মেঘলা আকাশ মাথায় নিয়েই সেখানে নিজেদের প্রথম দিনের অনুশীলন করেন শান্ত মুশফিকরা। এদিকে মেঘ শুধু আকাশেই নয়, বাংলাদেশ ক্রিকেটের সময়টাই এখন কালো মেঘে ঢাকা। তবে সবকিছু পাল্টে যেতে পারে এই শ্রীলঙ্কা সফরেই। অবশ্য এই গলে দারুণ স্মৃতি রয়েছে মুশফিকুর রহিমের। দেশের প্রথম ব্যাটার হিসেবে করেছিলেন এখানেই ডাবল সেঞ্চুরি। মাঠটিতে ব্যাটাররা যেমন সুবিধা পান, পাশাপাশি স্পিনাররাও রাখেন দারুণ ভূমিকা। তাই 4 পেসারের সাথে 4 স্পিনার নিয়ে দ্বীপ রাষ্ট্রটিতে পা রাখেন শান্ত বাহিনী। তবে গত দুদিন শঙ্কার মেঘ জমেছে মিরাজকে নিয়েও। দেশটিতে যাওয়ার পর থেকেই জ্বরে ভুগছেন নতুন ওয়ানডে অধিনায়ক। তবে রোববার কোচ ফিল সিমন্স জানিয়েছেন মিরাজের অবস্থা এখন উন্নতির দিকেই। সোমবার থেকেই ফিরতে পারেন অনুশীলনে। বলা যায় এই সিরিজ দিয়েই ক্রিকেটের ভাগ্যের গতিপথ নির্ধারিত হবে। তাই সিরিজে ভালো কিছু করার লক্ষ্যই থাকবে টাইগারদের। রাফি আমিন, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।